ভারতের বিরুদ্ধে ক্রমেই একজোট হচ্ছে শত্রুরা। ভারতের বিরুদ্ধে তৈরি হচ্ছে নতুন যুদ্ধের নকশা। অপারেশন সিঁদুরে পাকিস্তান ফের একবার ভারতের কাছে পর্যদস্তু হয়েছে এমনটা নয়, গোটা বিশ্বের পাশাপাশি একেবারে নিজের দেশের লোকেদের কাছেও মুখ পুড়েছে আইএসআই, পাক সেনা এবং পাক সরকারের। ফলে বদলা নেবার জন্য যে পাকিস্তান ছক কষছে তা আপনাদের আগের একটি এপিসোডে জানিয়েছিলাম। সম্প্রতি সেই লক্ষ্যে একাধিক পদক্ষেপ নিয়েছে আবার ইসলামাবাদ। অন্যদিকে অরুণাচল প্রদেশ এবং ভারত মহাসাগরে গতিবিধি বাড়িয়েছে চীন। সে কারণে প্রশ্ন উঠছে যে এই মুহূর্তে ভারতের সবচেয়ে বড় হুমকি কে? এই প্রশ্নের উত্তরে কোনো একটি দেশকে দেখলে কিন্তু হবে না, বরং বিষয়টিকে চীন পাকিস্তান অক্ষ প্লাস ভারত মহাসাগর প্লাস হাইব্রিড ওয়ারফেয়ার হিসেবে দেখতে হবে। আর এখান থেকেই প্রশ্ন উঠছে, ভারতের বিরুদ্ধে তৈরি হচ্ছে মাল্টি ডোমেন স্ট্র্যাটেজি। চীন পাকিস্তান অক্ষের পরবর্তী চাল কি? একই সঙ্গে সক্রিয় হতে পারে সীমান্ত, ড্রোন, সাইবার অ্যাটাক, স্যাটেলাইট সার্ভিলেন্স, ইনফরমেশন ওয়ারফেয়ার, টেরোরিজম এবং ইন্ডিয়ান ওশন। চীনের সামরিক এবং প্রযুক্তিগত সহায়তা এবং পাকিস্তানের ভৌগোলিক অবস্থান, এই দুইয়ের সমন্বয় ভারতের জন্য কতটা বড় চ্যালেঞ্জ? অপারেশন সিঁদুরের পর পাকিস্তান কিভাবে নিজেদের সামরিক অবস্থান বদলাচ্ছে? পাকিস্তানের একাধিক বিমান ঘাঁটিতে একাধিকবার তুরস্কের সামরিক বিমান অবতরণের কারণ কি? লাদাখ থেকে অরুণাচল সীমান্তের পাশাপাশি ভারত মহাসাগরে চীনের ক্রমবর্ধমান অবস্থানের মাঝেই অজিত দোভালের বেজিং সফর কতটা গুরুত্বপূর্ণ? আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, ভারতের বিরুদ্ধে পরবর্তী যুদ্ধ কি আদৌ যুদ্ধের মতো দেখতে হবে? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটরস ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের মনে আছে গত বছর পেহেলগাঁও হামলার পর ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের সেই বিধ্বংসী মার? ভারতীয় মিসাইলের আঘাতে ধুলোয় মিশে গিয়েছিল পাকিস্তানের অহংকার। দুনিয়ার সামনে মুখ পুড়েছিল আইএসআই, পাক সেনা এবং শেহবাজের সরকারের। কিন্তু সাপ মরলেও তার বিষ কি মরে? আমাদের বিশ্বস্ত গোয়েন্দা সূত্রের খবর অনুযায়ী অপারেশন সিঁদুরে ধ্বংস হয়ে যাওয়া জৈশে মোহাম্মদের প্রধান সদর দপ্তর মারকাজ সুবহান আল্লাহকে ফের চকচকে মার্বেল পাথর আর নতুন গম্বুজ লাগিয়ে একেবারে খাড়া করে দেওয়া হয়েছে। আটা চিনির জন্য ভিক্ষে চাওয়া পাকিস্তান সরকার এই জঙ্গি কারখানা বানাতে জৈশকে দিয়েছে 25 কোটি পাকিস্তানি রুপির গোপন ফান্ড, যার মধ্যে 11 কোটি টাকা খরচ হয়েছে ভারতীয় বোমায় তৈরি হওয়া গর্তগুলো বুঝিয়ে মূল হলটি পুনর্নির্মাণ করতে। আর শুধু তাই নয়, ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে পাকিস্তান পাস করেছে আবার চিফ অফ ডিফেন্স ফোর্সেস আইন। অর্থাৎ পাক সেনাপ্রধান আসিম মুনির এখন একাধারে সেনাপ্রধান এবং সিডিএফ, অর্থাৎ যুদ্ধ বাদলে 3 বাহিনীকে তিনি একাই নিয়ন্ত্রণ করবেন। দ্বিতীয়ত, পাকিস্তান একা পারছে না, তাই হাত মিলিয়েছে আবার ওই সৌদি আরব এবং তুরস্কের সঙ্গে। সই হয়েছে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি, যার স্পষ্ট মানে হলো পাকিস্তানের ওপর ভারত আঘাত হানলে তুরস্ক ড্রোন নিয়ে আর সৌদি টাকা নিয়ে ওই পাকিস্তানের পাশে গিয়ে দাঁড়াবে। কিন্তু খেলাটা শুধু পাকিস্তান খেলছে না, পাকিস্তানের এই রিমোট কন্ট্রোল যার হাতে। এবার আসা যাক সেই আসল খলনায়কের কথায়। সামরিক বিশেষজ্ঞরা বলছেন ভারতের আসল হুমকি এই মুহূর্তে ওই পাকিস্তান নয়, বরং চীন। কারণ পাকিস্তান যা করছে তার রিমোট কন্ট্রোল রয়েছে ওই বেজিংয়ের হাতে। পাকিস্তান যে ভারতের বিরুদ্ধে নতুন যুদ্ধের ব্লুপ্রিন্ট বানাচ্ছে, তার পেছনে আসল মস্তিষ্ক আর আধুনিক প্রযুক্তির যোগান দিচ্ছে ওই চীন। পাকিস্তান মূলত চীনের ওয়েস্টার্ন থিয়েটার কমান্ডের মডেলে নিজেদের সাজাচ্ছে। সামরিক ভাষায় যাকে বলা হয় টু ফ্রন্ট ওয়ার বা দ্বিমুখী যুদ্ধ। অর্থাৎ ছকটা খুব পরিষ্কার। চীন যদি লাদাখ বা অরুণাচলে ভারতীয় সেনাকে ব্যস্ত করে রাখে, তবে পাকিস্তান সেই সুযোগে কাশ্মীর বা পাঞ্জাব সীমান্তে বড়সড় হামলা বা অনুপ্রবেশ ঘটিয়ে ভারতকে কোণঠাসা করার চেষ্টা করবে। অর্থাৎ ভারত এক লড়াইয়ে নামলে অন্য লড়াইতে পেছন থেকে ছুরি মারবে এই দুই প্রতিবেশী। চীন আর পাকিস্তান মিলে ভারতের বিরুদ্ধে তৈরি করছে এক মারাত্মক মাল্টি ডোমেইন স্ট্র্যাটেজি। অর্থাৎ এটা আর শুধু ওই সীমান্তের লড়াই নয়, বরং চীনের হ্যাকাররা ভারতের পাওয়ার গ্রিড এবং ব্যাংকিং সেক্টরে যৌথ হামলার ছক কষছে।
আর পাকিস্তান এখন চীনের বেইডু স্যাটেলাইট ব্যবহার করে ভারতের বুকে নিখুঁত ড্রোন হামলার প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় এআই আর ডিপফেকের মাধ্যমে কাশ্মীরে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টাটাও চলছে। একদিকে যখন ভারত মহাসাগরে চীনের স্পাইশিপ বা গুপ্তচর জাহাজ ঘুরছে, ঠিক তখনই আবার ভারতের অরুণাচল প্রদেশ সীমান্তে চীনের আগ্রাসন মারাত্মক বেড়ে যাবার খবর পাওয়া যাচ্ছে। এলএসির ওপারে চীন তৈরি করেছে একের পর এক সামরিক গ্রাম, যা নিয়ে অরুণাচলের স্থানীয় মানুষ আর চরম ক্ষোভ প্রকাশ করছে এবং আতঙ্কিত হয়ে পড়ছে। যদিও চীনের ভাষায় চীনকে জবাব দিতে এবার মোক্ষম চাল চলেছে কিন্তু দিল্লি। চীন এতদিন অরুণাচলের বিভিন্ন জায়গায় চীনা নাম দিত, এবার ভারত সম্পূর্ণ নতুন অফিসিয়াল মানচিত্র প্রকাশ করে এলএসি সংলগ্ন তিব্বত এবং চীনের কবজায় থাকা 27টি এলাকার নাম বদলে সরাসরি ভারতীয় নাম রেখে দিয়েছে, যা নিয়ে এর আগের একটি এপিসোডে আপনাদেরকে বিস্তারিত বলেওছি। অর্থাৎ চীন যদি আগ্রাসন না থামায়, তবে ভারতও আকসাই চীন আর ওই তিব্বত নিয়ে আন্তর্জাতিক মঞ্চে বেজিংয়ের ঘুম উড়িয়ে দেবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আর ঠিক এই আবহে ড্রাগনের ডেরায় পৌঁছে গিয়েছেন ভারতের জেমস বন্ড। অরুণাচল প্রদেশে যখন চীনা আগ্রাসনের বিরুদ্ধে ফুঁসছে স্থানীয় মানুষ, ঠিক তখনই সীমান্ত সমস্যা মেটাতে সোমবার আজকেই আচমকা বেজিং সফরে উড়ে গিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। কিন্তু প্রশ্ন হলো, জাতীয় নিরাপত্তা উপদেষ্টার এই যুদ্ধকালীন পরিস্থিতিতে কেন হঠাৎ ওই ড্রাগনের ডেরায় গেলেন? দেখুন, এর নেপথ্যে 3টি বড় কারণ আছে বলেই কিন্তু মনে করছেন বিশেষজ্ঞরা। প্রথমত, 25শে আগস্ট বেজিংয়ে আয়োজিত হতে চলেছে ভারত চীন 25তম বিশেষ সীমান্ত বৈঠক। 3488 কিলোমিটারের এলএসিতে শান্তি ফেরাতে চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে মুখোমুখি বসছেন দোভাল। আর দ্বিতীয়ত, আগামী মাসেই অর্থাৎ সেপ্টেম্বরে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে মেগা ব্রিক্স সম্মেলন, যেখানে আসছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ফলে অনেকেই মনে করছেন তিনি ভারতে পা রাখার আগেই সীমান্ত সংঘাত শান্ত করতেই দোভালের এই আপৎকালীন মিশন। তবে দোভাল কিন্তু শুধু আলোচনা করতে যাননি। সামরিক বিশেষজ্ঞদের মতে দোভাল বেজিংকে স্পষ্ট বার্তা দিতে গেছেন যে সীমান্তে চীনা সেনা না সরলে চীনের সঙ্গে ভারতের কোনো ব্যবসা বা সম্পর্ক থাকবে না। সব মিলিয়ে দোভাল ওয়াং বৈঠককে ঘিরে প্রত্যাশা বাড়ছে। এখন প্রশ্ন, চীনের সামরিক এবং প্রযুক্তিগত সহায়তা এবং পাকিস্তানের ভৌগোলিক অবস্থান, এই দুয়ের সমন্বয় ভারতের জন্য কতটা বড় চ্যালেঞ্জ? পাকিস্তানের একাধিক বিমান ঘাঁটিতে একাধিকবার তুরস্কের সামরিক বিমান অবতরণেরই বা কারণ কি? তাহলে কি ভারতের বিরুদ্ধে নতুন যুদ্ধের নকশা তৈরি করছে গোপনে গোপনে তারা? ভারতের বিরুদ্ধে পরবর্তী যুদ্ধ কি আদৌ যুদ্ধের মতন দেখতে হবে? দেখুন, কথাতেই আছে শত্রুর শত্রু সবসময় বন্ধু হয়, কিন্তু ভারতের ক্ষেত্রে এই বন্ধুত্ব আজ এক ভয়ঙ্কর মরণ ফাঁদে পরিণত হয়েছে। একদিকে রয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি আর প্রযুক্তির পরাশক্তি ওই চীন, আর অন্যদিকে ঠিক ভারতের পিঠের ওপর বসে রয়েছে পাকিস্তান। সামরিক বিশেষজ্ঞরা বলছেন এই মুহূর্তে ভারতের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ কোনো একক দেশ নয়, আসলে বিপদ হলো চীনের সামরিক এবং প্রযুক্তিগত ক্ষমতা এবং ওই পাকিস্তানের ভৌগোলিক অবস্থান, এই দুয়ের মারাত্মক সমন্বয়। দেখুন, পাকিস্তান ঠিক এমন এক জায়গায় বসে রয়েছে যা ভারতের কাশ্মীর থেকে শুরু করে গুজরাট সীমান্ত পর্যন্ত কিন্তু ছুঁয়ে রয়েছে। এর ফলে কি হচ্ছে জানেন? চীন যদি ভারতের উত্তর বা পূর্ব সীমান্তে অর্থাৎ ওই লাদাখ কিংবা অরুণাচলে কোনো বড়সড় আগ্রাসন চালায়, তবে পাকিস্তান ঠিক একই সময় ভারতের পশ্চিম প্রান্তে ওই প্রক্সি ওয়্যার বা অনুপ্রবেশের তীব্রতা বাড়িয়ে দেওয়ার জন্য একদম নিখুঁত ভৌগোলিক অবস্থানে রয়েছে। আর এই ভৌগোলিক চ্যালেঞ্জের কারণেই ভারত তার সম্পূর্ণ সামরিক শক্তি চীনের বিরুদ্ধে মোতায়েন করতে পারে না, কারণ ভারতকে বাধ্য হয়ে একটি বিশাল সংখ্যক সেনা এবং অত্যাধুনিক যুদ্ধাস্ত্র পাকিস্তান সীমান্তে মোতায়েন রাখতেই হয়। অর্থাৎ চীনের বুদ্ধি আর ওই পাকিস্তানের জমি, এই দুয়ের মেলবন্ধন নিঃসন্দেহে ভারতের প্রতিরক্ষাকে 24 ঘন্টা সতর্ক থাকতে বাধ্য করছে। ঠিক এই আবহে আবার পাকিস্তানের রাওয়ালপিন্ডি আর করাচির হাই সিকিউরিটি বিমান ঘাঁটিগুলোতে বারবার ল্যান্ড করছে তুরস্কের বিশাল বিশাল সব সামরিক কার্গো বিমান। গোয়েন্দা সূত্রে খবর, গত 19 থেকে 21 আগস্টের মধ্যে তুরস্কের একাধিক C-130 হারকিউলিস পরিবহন বিমান পাকিস্তানে যাতায়াত করেছে। এসব বিমানের গন্তব্য ছিল রাওয়ালপিন্ডির নিকটবর্তী নূর খান বিমান ঘাঁটি এবং করাচির মাসরুর বিমান ঘাঁটি।
দুই সামরিক ঘাঁটিতে তুরস্কের পরিবহন বিমানগুলোর এই ধারাবাহিক যাতায়াতের ধরনকে স্বাভাবিকের তুলনায় বেশ অস্বাভাবিক বলেই কিন্তু মনে করছেন গোয়েন্দারা। প্রশ্ন হচ্ছে, দেউলিয়া পাকিস্তানের মাটিতে তুরস্কের এই বায়ুসেনার বিমানের ঘন ঘন যাতায়াতের আসল রহস্যটা কি? দেখুন, বিশেষজ্ঞরা কিন্তু বলছেন এর নেপথ্যে রয়েছে এক নয় বরং একাধিক কারণ। প্রথমত, অপারেশন সিঁদুরের পর ড্রোন যুদ্ধে ভারতকে টেক্কা দিতে মরিয়া এখন ওই পাকিস্তান। আর এই তুর্কি বিমানগুলো মূলত ওই পাকিস্তানের জন্য নিয়ে আসছে কুখ্যাত বায়রাক্তার TB2 এবং আকিঞ্জি ড্রোন। এখানে আপনাদেরকে জানিয়ে রাখি যে বায়রাক্তার TB2 বা ওই আকিঞ্জি আধুনিক যুদ্ধের জন্য বেশ গুরুত্বপূর্ণ ড্রোন। বায়রাক্তার TB2 একটি মাঝারি উচ্চতার দীর্ঘ সময় উঠতে সক্ষম ড্রোন, যা প্রায় 27 ঘন্টা আকাশে থাকতে পারে। এটি কম খরচে নজরদারি করার পাশাপাশি MML এবং MMC এর মতন লেজার নির্দেশিত অস্ত্র দিয়ে ট্যাঙ্ক, সামরিক যান এবং বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলাও চালাতে পারে। ইউক্রেন, রাশিয়া এবং আজারবাইজান আর্মেনিয়া যুদ্ধে এই TB2 এর ব্যবহারের সক্ষমতাকে বিশ্বজুড়ে পরিচিত করেছে। অন্যদিকে আকিঞ্জি TB2 এর চেয়ে অনেক বড় এবং শক্তিশালী এবং প্রায় 1350 কেজি পর্যন্ত অস্ত্র বহন করতে পারে। এতে উন্নত রাডার, সেন্সর, কম্পিউটার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রযুক্তিও রয়েছে, যা নজরদারি এবং যুদ্ধ পরিচালনায় সহায়তা করে। তাই TB2 যেখানে কম খরচে নজরদারি এবং নির্ভুল হামলার জন্য কার্যকর, সেখানে আকিঞ্জি আবার বেশি অস্ত্র বহন করে বড় এবং দূরপাল্লার মিশনে ব্যবহারের উপযোগী। সব মিলিয়ে এই দুই ড্রোন আধুনিক যুদ্ধক্ষেত্রে কম খরচে নজরদারি এবং আক্রমণের নতুন সুযোগ তৈরি করছে এবং যুদ্ধের কৌশলে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনে দিচ্ছে। এছাড়াও ভারতীয় মিসাইলের হাত থেকে বাঁচতে পাকিস্তানের এয়ার বেসগুলোতে নামানো হচ্ছে তুরস্কের অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম এবং উন্নত রাডার। এটি আসলে আগস্টে সই হওয়া মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির অংশ একটি, যেখানে পাকিস্তান, তুরস্ক আর সৌদি মিলিয়ে তৈরি করেছে একটি নতুন ইসলামিক ন্যাটো। কিন্তু চিন্তার বিষয় হলো তুরস্কের পঞ্চম প্রজন্মের স্টিলথ ফাইটার জেট কাং। এই সুপার অ্যাডভান্স যুদ্ধ বিমান প্রজেক্টে পাকিস্তান অফিসিয়াল পার্টনার হিসেবে আবার যোগ দিয়েছে। আর এই তুর্কি কার্গো বিমানগুলো মূলত সেই যুদ্ধ বিমানের অত্যন্ত গোপন টেকনিক্যাল ডাটা এবং ডিজাইন পাকিস্তানের এয়ারফোর্সের হাতে তুলে দিতেই এই সিক্রেট অপারেশন চালাচ্ছে। আর ঠিক এখানেই আরও একটি বিষয় আপনাদের মনে করিয়ে দিই, চীন এবং পাকিস্তানের পর তুরস্ক হলো একমাত্র দেশ যারা আন্তর্জাতিক মঞ্চে কাশ্মীরে ভারতের 370 ধারা বাতিলের বিরুদ্ধে সবচেয়ে বেশি সরব হয়েছে। সেই তুরস্ক এখন পাকিস্তানের হয়ে ভারতের বিরুদ্ধে গ্লোবাল ইনফরমেশন ওয়ারফেয়ার বা তথ্য যুদ্ধ চালাচ্ছে। এখন প্রশ্ন হলো, ভারত কি পারবে এই ত্রিপাক্ষিক চক্রব্যূহ ভাঙতে? দেখুন, বেজিং, রাওয়ালপিন্ডি বা আঙ্কারা যারাই এই চক্রব্যূহ তৈরি করুক না কেন, তারা ভুলে যাচ্ছে এটা 2026 সালের নতুন আগ্রাসী ভারত। তাই এই ত্রিপাক্ষিক অক্ষকে গুড়িয়ে দিতে নয়াদিল্লি ইতিমধ্যেই কাউন্টার স্ট্র্যাটেজিও কিন্তু তৈরি করে ফেলেছে। তুরস্ক যদি পাকিস্তানের বন্ধু হয়, তবে ভারত তুরস্কের সবচেয়ে বড় ঐতিহাসিক শত্রু গ্রিসের সঙ্গে সামরিক এবং নৌকৌশলগত সম্পর্ক বহুগুণ বাড়িয়ে দিয়েছে। আর শুধু তাই নয়, তুরস্কের দোরগোড়ায় থাকা দেশ আর্মেনিয়াকে ভারত সরবরাহ করেছে নিজস্ব প্রযুক্তির পিনাকা মাল্টি ব্যারেল রকেট লঞ্চার এবং অ্যান্টি ড্রোন সিস্টেম। অর্থাৎ তুরস্ককে তার নিজের ঘরে লক করার বন্দোবস্ত করে ফেলেছে কিন্তু নয়াদিল্লি। পাশাপাশি তুরস্কের ড্রোন মোকাবেলায় ভারত সীমান্ত জুড়ে নিজস্ব DRDO অ্যান্টি ড্রোন সিস্টেম ইতিমধ্যেই মোতায়েন করেছে। পাশাপাশি রয়েছে রাশিয়ার S-400 এবং ভারতের আকাশ মিসাইল ব্যবস্থা। এদিকে 24শে আগস্ট অজিত দোভালের বেজিং সফরের অন্যতম লক্ষ্যই হলো পাকিস্তান তুরস্কের সঙ্গে চীনের ঘনিষ্ঠতা কমাতে কূটনৈতিক চাপ তৈরি করা। আর এই চীনকে কিছুটা চাপে রাখতে ভারত কিন্তু ইতিমধ্যে আবার জাপানের সঙ্গেও চুক্তি করছে। এছাড়াও বেজিং আর ইসলামাবাদের যৌথ চক্রব্যূহ ভাঙতে ভারত ইতিমধ্যেই মহাকাশে একযোগে 52টি নতুন মিলিটারি স্যাটেলাইট পাঠাচ্ছে, যা ওই চীন পাকিস্তানের ওপর 24 ঘন্টা কড়া নজর রাখবে। সমুদ্রপথে চীনের ঘেরাটোপ ভাঙতে ভারত তৈরি করেছে নেকলেস অফ ডায়মন্ডস। এই কৌশল যেখানে ওমান, ইন্দোনেশিয়া এবং মরিশাসে তৈরি হচ্ছে ভারতীয় নৌবাহিনীর পাল্টা বেস। এই নিয়েও আগে আপনাদেরকে আরেকটি এপিসোডে বিস্তারিত জানিয়েছি।
অর্থাৎ শত্রুরা যখন ভারতের বিরুদ্ধে যুদ্ধের নকশা বানাচ্ছে, ভারত তখন সেই নকশা ছিঁড়ে ফেলার ওষুধটাও কিন্তু তৈরি করে ফেলেছে। তুরস্ক যদি পাকিস্তানকে ড্রোন দেয়, ভারত তবে তুরস্কের শত্রুদের মিসাইল দিচ্ছে। গ্রিসের সঙ্গে হাত মিলিয়ে ভারত আজ ভূমধ্যসাগরে ড্রাগন আর তুর্কি খলিফাদের ঘুম উড়িয়ে দিয়েছে। কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরবরা যখন অন্যায়ভাবে চক্রব্যূহ তৈরি করেছিল, তখন তরুণ বীর অভিমন্যু সেই চক্রব্যূহে ঢুকতে পারলেও একা পেয়ে শত্রুরা তাকে পেছন থেকে কাপুরুষের মতন হত্যা করেছিল। কিন্তু চীন, পাকিস্তান আর তুরস্ককে মনে রাখতে হবে, এটা দাপর যুগের সেই একা অভিমন্যুর ভারত নয়, এটা 2026 সালের নয়া ভারত। শত্রুরা এবার যতই আধুনিক ডিজিটাল আর ওই সামরিক চক্রব্যূহ তৈরি করুক না কেন, এই নয়া ভারত শুধু সেই চক্রব্যূহে ঢুকবেই না, বরং অভিমন্যুর মতন পরাক্রম নিয়ে প্রত্যেকটি শত্রুর সঙ্গে বুক চিতিয়ে লড়বে এবং সেই চক্রব্যূহকে চূর্ণ বিচ্ছিন্ন করে একেবারে নতুন ইতিহাস লিখে বেরিয়ে আসবে। আজ এই পর্যন্তই। নমস্কার।